নাম্বার সিস্টেম, কোশ্চেন থাকবে সুবিদাস স্যারের বই, সলিউশন হবে আমার। অঙ্ক 4 মাসে অ্যারিথমেটিক কমপ্লিট করবো, 4 মাসে, 4 থেকে 5 মাসে অ্যারিথমেটিক বলছি আমি। অঙ্ক থাকবে না সুবিদাসের বইয়ের অঙ্ক, চাপ নিও না। আমি যা আমার যা ম্যাটেরিয়ালস এর 4 গুণ অঙ্ক আছে, আমি তাই তো 6-7 মাস বা 8 মাসে শেষ করে দিই আমি। উপরে হেডিং দাও নাম্বার সিস্টেম। আজকে ক্লাস শুরু হচ্ছে নাম্বার সিস্টেম দিয়ে শুরু করব। তাহলে নাম্বার কি জিনিস আগে চিনবো। ওকে, আমি যদি নাম্বার সিস্টেম বা নম্বরগুলোকে ছোটবেলায় পড়েছিল, এরকম একটা রেখাও থাকে, পড়েছিল তো? এটা কি হয়, এটা জিরো থাকে, থাকে জিরো ডান দিকে কি থাকে, +1 +2 +3 ডট 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 অনেক থাকে। এদিকেও সেম ভাবে কি থাকে, -1 -2 -3 -4 ডট 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 অনেক থাকে। যেই সংখ্যাগুলোকে এই নাম্বার লাইনে বসাতে পারবো তারা হলো রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। যেগুলোকে বসাতে পারি না আমরা সেগুলো হলো ইমাজিনারি নাম্বার। বোঝা গেল? তাহলে তুমি দেখতে পাচ্ছ 1 2 আছে, তুমি বলতে পারো তাহলে ভগ্নাংশ সংখ্যাগুলো কোথায়, ভগ্নাংশ নাম্বারগুলো কোথায়, বা দশমিকের নাম্বারগুলো কোথায়। সাপোজ তুমি বলছো হাফ বা 2/3, 2/3 মানে কত গো, অ্যাপ্রক্স যদি ভাগ করো 0.666666 করে যাবে, যাবে না? এটুকু তো ভাগ জানি আমরা। তাহলে এটা কোথায় বসবে, 2/3টা কোথায় বসবে, 0.6টা কোথায়, 1 আর 2 এর মিডিলে না 0 আর 1 এর মিডিলে, 0 আর 1 এর মিডিলে। তাহলে এটা কোথায় বসে যাবে, এরকম কোন একটা জায়গায় বসে যাবে। সাপোজ তোমাকে লেখা আছে 3.5, 3.5টা কোথায় বসবে, 3 এর পরে, এখানে 4 ছিল 4 এর আগে বসবে। তাহলে এই জায়গাতে প্রচুর নম্বর বসে আছে, যারাকে এই নাম্বার লাইনে আমি বসাতে পারবো তারা হলো রিয়েল নাম্বার, যারাকে বসাতে পারি না তারা হলো ইমাজিনারি নাম্বার। তাহলে আমরা ইমাজিনারি নাম্বার একটা দেখতে হবে, তাই না? আচ্ছা আমাকে বলো, এটাকে নাম্বার লাইনে বসা যায় কি যায় না বলো তো? বসানো যায় এটাকে এই লাইনে। √4 মানে কত গো, 2, 2কে বসানো যায়, বসাতে পারবে তো? বেশ, ধরে নাও এটা লেখা আছে 22/7, বসানো যায় না, যায় না? 22-এর সাথে একটা তো মান আছে, ভাগ করলে কি পাবো, 3 পয়েন্ট সামথিং পাবো, বসাতে পারবো। তাহলে দেখো সবগুলোকে, পৃথিবীতে যত নম্বর আছে যেগুলোকে এই নাম্বার লাইনে, এটা নাম্বার লাইন, এই নাম্বার লাইনে বসাতে পারবো সবগুলো হলো আমার রিয়েল নাম্বার। যেগুলোকে বসাতে পারবো না সেগুলো হলো ইমাজিনারি নাম্বার, অবাস্তব সংখ্যা। সেটা এবার দেখো কি জিনিস, এখানে বোঝো। আচ্ছা, √4 মানে কি, 2, 2 কোথা থেকে পেলে, 2 × 2 রুট আছে তাই দুটোর বদলে একটা 2 বেরিয়ে এসছে। এবার আমাকে বলো এটাই যদি, আচ্ছা √3 এর মান আছে, √2 এর মান কত, √2 এটাকে বসাতে পারবে না, পারবে না? √2 তুমি বর্গ জানো না, √2 কি বর্গ জানো, √2 তুমি বর্গ জানো না? তাহলে দাঁড়াও একটু, তাহলে √2 তুমি বর্গ জানো না, কিন্তু এটা একটা মান হয়। আচ্ছা আমাকে বলো √1 এর মান কত, 1, √1 এর মানে 1 তো, কারণ এখানে কি 1 × 1 লিখতে পারো তুমি, সমস্যা নেই। আচ্ছা √4 এর মান কত এক্ষুনি বললে তোমরা, 2, তাহলে √2 এর মান কত হবে, 1 আর 2 এর মিডিলে কোনো একটা জায়গা হবে না, হবে না? হয়তো কথা, এটা মান হয় 1.41, এরকম একটা নাম্বার হয়। তো এটা তো বসাতে পাচ্ছি, পাচ্ছি। এটা সেম ভাবে নেগেটিভও হতে পারতো, -5 এদিকে বসবে, -3.5 এদিকে বসবে। তাহলে দেখো সবগুলো তুমি এখানে বসাতে পারছো। এবার দেখো এমন একটা সংখ্যা তুমি বলতে পারো, তাহলে ওই সংখ্যাটা কোথায় যেটা আমি বসাতে পারবো না, সেই সংখ্যাটা কোথায়, সাপোজ বোঝো। এটা বলো। আচ্ছা তাহলে ওইদিকেই চলে যাও, এই সাইডে চলে আসো, আমি এটা তুলে দিই। তাহলে √4 এটার মান কত বলো, কি করে হবে, যদি এটা করো √4 মানে কত, -2 +2, তাহলে দুটো একই রকম থাকলে তবে বেরোয়, দুটো তো আলাদা আছে।
তো এটা কিভাবে করব, এটা কিভাবে করব, এটা দেখো এরকম লেখা যায়, 4টাকে 4 ইন্টু -1 লিখতে পারো না, পারো না, কি তো কথা, এই কথা না। 4-এর বদলে 2 বেরিয়ে গেল, এই -1 এর রুট, এটার কোনো বাস্তবে কোনো মিল নেই, এই নাম্বার লাইনে বসাতে পারো না, বোঝা গেল, এই নম্বর লাইনে তুমি বসাতে পারবে না। এটাকে মাইনাস, ছোটবেলায় পড়েছিলে দেখবে, এটাকে কি বলা হয়, আই বলে এটা ডিনোট করা হতো না, এটাকে বলা হয় আয়োটা, এটাকে বলা হয় আয়োটা বা আই বলে ডিনোট করা হয়। এটা ইমাজিনারি নাম্বার, এটার ভ্যালু বাস্তবে এক্সিস্ট করে না, তাই এটাকে কি করা হয়, 4-এর বদলে 2 বেরোলো, মাইনাস রুট অফ -1 থাকলো, এটার মান কত হলো, আই, তাহলে এটা হয়ে গেল কি ইমাজিনারি নাম্বার, বোঝা গেল। তাহলে পুরোটা যদি সাম আপ করি আমি, নাম্বার সিস্টেমকে 2 ভাগে ভাগ করা যায় মেনলি, এক কি রিয়েল নাম্বার, আর একটা কি পেলাম ইমাজিনারি নাম্বার, বাংলায় লিখে নিতে পারো বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা কি, যেগুলোকে নাম্বার লাইনে পুট করতে পারি, বসাতে পারি, নিজের ভাষায় লিখে নেবে, পরীক্ষায় তোমাকে কেউ জিজ্ঞেস করবেন যে বাস্তব সংখ্যা কি বলুন, বোঝা গেল। তাহলে যেটা তুমি নিজে উদাহরণস্বরূপ লিখে নিবে এখানে, এরকম করে যেমন আগেরটা লিখলাম, যেগুলোকে আমরা এই নাম্বার লাইনে পুট করতে পারি সেগুলো হলো বাস্তব সংখ্যা, যেগুলোকে পুট করতে পারি না সেগুলো হলো অবাস্তব সংখ্যা। উদাহরণ যদি বলো, আই থাকবে, 2y থাকলো, √2y থাকলো, মানে আই দিয়ে কিছু গল্প থাকলেই সেটা ইমাজিনারি নাম্বার। বাকি এখানে কি পাচ্ছি আমি, 0 থেকে শুরু করে, 0 তো এখানে বসবে, 1 বসবে, 2 বসবে, -2 বসতে পারে, -5 বসতে পারে, 22-এর 7 বসতে পারে, পাই বসতে পারে, পাই তো একটা মান আছে, বুঝতে পারে, বেশ, আচ্ছা 3-এর 4 বসতে পারে, -5-এর 7 বসতে পারে, মানে যত সংখ্যা আছে সব নাম্বার লাইনে বসবে, কিছু না কিছু ভ্যালু আছেই। এদিক মানে কি দেখো, সবগুলো একটা না কিছু ভ্যালু আছে এখানে বসবে, ক্লিয়ার হলো। তাহলে এটা হলো উদাহরণ, এইটুকু টুকে নাও আগে। নাম্বার সিস্টেমকে মেনলি 2 ভাগে ভাগ করা হয়, রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বার। যেমন উদাহরণস্বরূপ আই তো লিখেছি, এখানে লিখে রাখো -7, এটা যদি শুধু মাইনাস না থেকে শুধু 7 থাকতো তাহলে কোথায় চলে আসতো, এখানে চলে আসতো, কিছু একটা মান হতো, -7, -3 রুট এগুলো, কারণ এটা মান আমরা জানি না, এটা আমরা আই দিয়ে ডিনোট করি। যেখানেই এই গল্প দেখতে পারবে কারোর সঙ্গে যোগ থাক বিয়োগ থাক, এটা তো মান এক্সিস্ট করে কি, এটা তো মান এক্সিস্ট করে না, ইমাজিনারিতে আমরা ধরে নিই আমরা সলভ করি, যেখানেই কারোর সঙ্গে যদি যোগ বিয়োগ আকারে থাকে এরা, তাহলে পরে সেটাও কি হয়ে যায়, ইমাজিনারি নাম্বার হয়ে যায়, বোঝা গেল। এর কোনো বাস্তবে ভ্যালু তোমার এ করে না, ধরো 5 প্লাস এটা লেখা আছে 5 প্লাস 3i এরকম লেখা আছে, এটা কি বাস্তবে কোনো জায়গায় ভ্যালু আছে, এটার মান আমি জানি, এটার মান তো আমরা ধরে নিয়েছি ইমাজিনারি নাম্বার ক্যালকুলেশন সুবিধা হওয়ার জন্য, তাহলে কারোর সঙ্গে যদি যোগ করা সেটাও তো কি হয়ে যাবে, ইমাজিনারি নাম্বারই তো হয়ে যাবে, সেমভাবে মাইনাস করলেও তাই হবে, ক্লিয়ার হলো। বেশ, আমাদের কাজ এটা নয়, এবার আমাদের কাজ এটা শিখিয়ে দিলাম, এটা আমরা পড়বো না, ইমাজিনারি নাম্বার হায়ার স্টাডিজে আছে, এগুলো প্রয়োজন নয় কম্পিটিটিভে। আমরা নাম্বার সিস্টেমকে 2 ভাগে ভাগ করলাম, রিয়েল নাম্বার, ইমাজিনারি নাম্বার। এবার শুধু আমরা রিয়েল নাম্বারটার উপর ফোকাস করব, রিয়েল নাম্বারটা কি জিনিস সেটাকে আরও ভাঙবো। রিয়েল নাম্বারের মধ্যে কী কী থাকতে পারে, জোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আছে, মূলদ সংখ্যা আছে, অমূলদ সংখ্যা আছে, এগুলো। তাহলে সবগুলো এবার কোনগুলোকে নিয়ে কাজ করব, যেগুলোকে সবগুলোকে নাম্বার লাইনে পুট করা যায় সেগুলোকে নিয়ে কাজ করব। চলো, এটা টুকা হয়েছিল, চলো রিয়েল নাম্বারকে অনেকভাবে ভাগ করা যায়, মেনলি এখন চলো মূলদ আর অমূলদ করি। প্রথমে করি মূলদ আর অমূলদ।
মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা, তাহলে এটা কি, এটা ইরেশনাল নাম্বার, তাই না? আর এটা রেশনাল নাম্বার। লিখো মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? যেই সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যারাকে পি বাই কিউ, এখানে কিউ নট ইকুয়াল টু জিরো, নিচে যেন জিরো না হয়, জিরো বাদ দে, নিচে জিরো বাদ দে, পি বাই কিউ আকারে। আমি বোঝাচ্ছি কি জিনিস, পি বাই কিউ লিখে না, ওটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। লিখলে এটা এখানে বুঝবে, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, জিনিসটা বুঝো। সাপোজ 5 লেখা আছে, 5টাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে? যাবে তো, কিছু নাই মানে কি, নিচে 1 আছে, তাহলে 5/1, এটা তাহলে রেশনাল নাম্বার হবে না ইরেশনাল নাম্বার হবে? রেশনাল নাম্বার। 3/2 লেখা আছে, এটা তো প্রকাশ করাই আছে পি বাই কিউ আকারে, বোঝা গেল? তাহলে আমি যদি এখানে বলি -√1, এটা তো ইমাজিনারি নাম্বার না, এটা তো আমরা কাজ করছি না, তাহলে 5, 5/1 এগুলো। আচ্ছা এটা তো হয় 0.6 এর পর পৌনঃপুনিক আছে, এটা তো পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে? যাবে না? যাবে না? পৌনঃপুনিক তুললে কি হয় বলো তো, পৌনঃপুনিক তুলা শিখাচ্ছি। 6 পয়েন্ট তুললাম, পয়েন্টের পর কটার সংখ্যার পর পৌনঃপুনিক আছে? 1টার পর রেখে দিলাম, কাটাকুটি করো, কত হচ্ছে? 2/3, ভাগ করো তো কেটে আসছে। পৌনঃপুনিক মানে কি, যদি ভাগ করতে করতে 0.6666 সারা জীবন চলবে, তো এটা কি করি আমরা, এটাকে আমরা আবৃত দশমিক করে দিই। কি করি, এতবার তো লেখা পসিবল না, আমরা ম্যাথমেটিকের ভাষায় এখানে একটা ফোঁটা দিয়ে দিই, বোঝা গেল? যাতে এই কথাটার মানেই হলো 0.66 এর পর পৌনঃপুনিক দেওয়া আছে, কথাটার মানে হলো 0.666666 করতে করতে চলতে থাকবে। তাহলে এটাকে আমরা প্রকাশ করতে পারলাম না পি বাই কিউ আকারে? পারলাম, বেশ। এবার শুনবে, আচ্ছা 22/7 এটা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না? পি বাই কিউ তো হয়েই আছে, আমাকে তো কিছু করতে এলো না। আচ্ছা -3/4 পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না? পারি তো, মাইনাস আছে, ডাজন্ট ম্যাটার। পি বাই কিউ আকার প্রকাশ করতে পারছো কি পারছো না শুধু দেখো। এবার বলতে পারো তাহলে এমন সংখ্যা বলেন পি বাই কিউ আকার প্রকাশ করা যায় না। আসছি, একদমই তাই, √3 আগে বোঝাচ্ছি। সাত বাই 3 করুন এটা। আচ্ছা ওটাই বলছি, √2 এক্ষুনি পেলাম, √2 বললাম 1.41 সামথিং করতে থাকে, মানে এটা রিপিটও হয় না, উল্টো পাল্টা হয়ে চলতে থাকে। যদি রিপিট হয়ে যায়, আচ্ছা এটা যদি এরকম থাকতো, বোঝানোর জন্য বলছি, এটা 4 1 চলতে থাকতো, তাহলে আমি এটা কি লিখতাম, 1.41 এর পর একটা বার চাপিয়ে দিতাম। এই কথাটা মানে হলো এটা রিপিট হয়ে চলছে, তো এটাকে তো পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো আমরা, কিন্তু এইটাকে প্রকাশ করা যায় না। মানে তুমি এখনই ক্যালকুলেটারে দেখো, √2 = লিখো 1.41 সামথিং, উল্টো পাল্টা চলতে থাকবে, 414 তারপর 3 2 এরকম চলতে থাকবে, মানে কোনো আবৃত দশমিকে তুমি আনতেই পারবে না, সারা জীবন উল্টো পাল্টা হয়ে চলবে। একে পি বাই কিউ আকারে লিখতে পারবে না, আমরা ওর জন্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু ইউজ করি। √2, √3, √7, √5 এইসব মানগুলো, মানে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, সেগুলোকে কোনোদিনই পি বাই কিউ আকারে লিখতে পারবে না, কারণ ওই কি আবৃত দশমিকে আসেই না, এই জায়গাটাতে আসেই না। যদি আবৃত দশমিকে আসতো তাহলে আমরা পি বাই আকারে প্রকাশ করে নিতে পারতাম, আবৃত দশমিকে আসছে না বলে এটা পি বাই কিউ আকারে প্রকাশ হবে না। ক্লিয়ার হলো? আচ্ছা
পায়ের মান আমরা জোর করে ধরে নিই 22/7, কিন্তু পায়ের মান অ্যাকচুয়ালি 3.1413 এরকম করে চলতেই থাকে সারা জীবন। তাহলে পাইটা মান ভালো করে মনে রাখবে, পায়ের মান আমরা ধরে নিই 22/7, 22/7 তো পি/এর প্রকাশ হয়ে আছে। তাহলে 22/7 যদি বলে তাহলে কি হয়ে যাবে, রেশনাল নাম্বার। পাই যদি বলে দেয় যে কি এটা নাম্বার, ইররেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এবার দেখো, তাহলে পি/কিউ আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে এবার উদাহরণগুলো লিখে নাও। -5 +5 বোঝানোর জন্য লিখছি, +5 7 9 22/7 5/9 -1/3 0.6 পৌনঃপুনিক। তাহলে সব নম্বরগুলো দেখো প্রায় লিখে দিলাম। দেখো নেগেটিভ লিখালাম, পজিটিভ লিখালাম, ফ্র্যাকশন লিখালাম, পৌনঃপুনিক লিখালাম, সবগুলো দেখো লিখে দিলাম। তাহলে এগুলো সবগুলো কি পৌনঃপুনিক নম্বরকে তুমি মূলত পি/কিউ আকারে প্রকাশ করতে পারবে। বা এরকম লিখে রাখো, পৌনঃপুনিক ছাড়াও এমনি ফ্র্যাকশন তো হতে পারে 0.5, এটাও তো পি/কিউ আকারে প্রকাশ করতে পারবে, কারণ 5/10 হয়ে গেল। তাহলে ওটা লিখে রাখো। সেম জিনিস লিখো, পি/কিউ আকারে প্রকাশ করা যায় না, লিখো এটা। এখানে পি/কিউ আকারে প্রকাশ করা, হ্যাঁ কোন সোহেল? হ্যাঁ কি জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওটা আমার ম্যাটেরিয়ালসের, ওটা ওরা ওরা একটু এগিয়ে আছে ওইটা, চাপ নেই। চলো, পি/কিউ আকারে এটা এটা পড়লে পারে তোমার, আমার ওই ব্যাচ পড়লে তোমার কোনো পরীক্ষা আটকাবে না, ওয়েস্ট বেঙ্গল বলো সেন্ট্রাল বলো, আমার এভাবে ম্যাটেরিয়ালস রেডি করা আছে, এটা একদম বেসিক জায়গায় করা আছে। তাহলে এটাকে পি/কিউ আকারে প্রকাশ করা যায় না, সেগুলো হলো অমূলদ সংখ্যা। যেমন উদাহরণ দিলাম তোমাকে, কি বর্গ, আচ্ছা এখানে বর্গ সংখ্যা লিখে রাখো, এখানে এটা √4 কি মূলদ সংখ্যা, √4 মানে কত 2/1 লিখতে পারো। তাহলে √3 কে তুমি লিখতে পারো না, কারণ কি 1 পয়েন্ট সামথিং করে চলতেই থাকে, মানে কোনো উল্টো পাল্টা হয়ে চলতে থাকে, তুমি না আগে পূর্ণ ভাগ এই আবৃত দশমিকে আনতে পারবে। যদি আবৃত দশমিকে না আনতে পারো তাহলে পারে সেটা কোনোদিনই মূলদ সংখ্যা হবে না। তাহলে √3 হলো, √7 হলো, পাই হলো, পাই তো না এটা 3 পয়েন্ট, এটা পাই ধরো, হ্যাঁ কোন এটা এক্সপোনেনশিয়াল, ওর দরকার নেই, ওটা এক্সপোনেনশিয়াল, ওটা পরে ওটা দেখো এক্সপোনেনশিয়াল। এগুলো হলো, বোঝাতে পারলাম? তাহলে উদাহরণস্বরূপ এগুলো লিখলাম। তাই এগুলো সবগুলো কি অমূলদ সংখ্যা। ক্লিয়ার হয়েছে সবটা, কোনটা মূলদ সংখ্যা কোনটা মূলদ সংখ্যা? চলো, তাহলে পি/কিউ আকারে যখন গল্পই হলো, কোনটা না, এটা পিডিএফ দেবো না তো, রেকর্ডিং ঠিক নেই, রেকর্ডিং দেবো না, এমনি পড়ো, লাইভে পড়বে, নো রেকর্ডেড ক্লাস। অ্যাপ নেই, আমি ইউটিউবে আপলোড করি, ইউটিউবে যেটা করি সেটা ফ্রিতে আপলোড হয়, মানে পাবলিক হয়, প্রাইভেট করে রাখি না আমি। চলো কি বলছিলাম, দশমিক ফ্র্যাকশনের গল্প যেটা বলছিলাম, ফ্র্যাকশন কত ধরনের হয়? একটা কি টার্মিনেটিং ফ্র্যাকশন বা টার্মিনেটিং ডেসিমাল, আবৃত দশমিক নয়, ওটা টার্মিনেট হয়ে যায়। যেমন সাপোজ 0.5 বা 0.5 তো ফ্র্যাকশনই চলে আসলো, হাফ যদি লিখো, এটাকে ভাগ করলে কি পাবো আমরা? 0.5 পাবো। তাহলে কি হচ্ছে, এটা টার্মিনেটিং হচ্ছে না, টার্মিনেট হয়ে যাচ্ছে, দশমিক শেষ হয়ে যাচ্ছে, টার্মিনেটিং ডেসিমাল। উদাহরণ হাফ, উদাহরণ 1/5 সমান কত? 0.2। তাহলে দেখো দশমিক শেষ হয়ে যাচ্ছে না একটু পরেই, কোনো ভাগ শেষে থাকছে না, আবৃত চাপছে না, কিচ্ছু চাপছে না, তাহলে এগুলো কি হয়ে গেল? সবগুলো টার্মিনেটিং ডেসিমালস।
শেষ হয়ে যাচ্ছে, তাই টার্মিনেট করা বলা হচ্ছে। ইংরেজিতে পড়েছো, বেশ। আর লিখছি না, 1/8, 1/8 সমান 0.125। দেখবে দশমিক শেষ হয়ে যাবে, ভাগ মিলে যাবে একটা টাইমে গিয়ে, সে 2টো হোক 3টে হোক 4টে হোক, দিয়ে কি হয়ে যাবে, ভাগ মিলে গিয়ে একটা সার্টেন নাম্বার পেয়ে যাবো, কোনো আবৃত দশমিক চাপবে না। এগুলো হলো টার্মিনেটিং ডেসিমাল। চলো নেক্সট। নন টার্মিনেটিং ডেসিমালস। বাট রিকারিং। একদম যেইগুলো লিখাছি সংজ্ঞার উপর জোর দেবো, অঙ্ক এমনি হবে, বুঝতে পারবে। লিখো, এটাকে রিকারিং ডেসিমাল বলে, বা এটাকে লিখে রাখো, বা রিপিটিং ডেসিমাল। নন টার্মিনেটিং ডেসিমাল বাট রিপিটিং। রিকারিং এ লিখতে পারো, রিপিটিংও লিখতে পারো। তাহলে নন টার্মিনেটিং মানে কি, টার্মিনেট হবে না। তাহলে এই কথাটা মানে কি, দুটো একসঙ্গে লিখেছি মানে কোনো না কোনো কাজ আছে। কোন স্যারের ক্লাস? নন টার্মিনেটিং ডেসিমাল বাট রেকারিং বা রিপিটিং, কথাটার মানে তো আছে কিছু, এটা মাথার উপর যাচ্ছে কি টার্মিনেটিং ডেসিমাল। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে নন টার্মিনেটিং বলেছে, তাহলে এমন দশমিক আসবে যেগুলো কোনোদিন টার্মিনেটই হবে না, সারা জীবন চলতে থাকবে, কিন্তু ওটা কি হবে, রিপিটিং। এমন আসবে একটু পর দেখবে সেম জিনিস রিপিট আসতে শুরু করবে। যেমন 1/3 যদি লিখো, এটা কি আসবে 0.3333 ডট 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 চলতে থাকবে। দেখো পয়েন্টের পর রিপিট চলছে না, চলছে না? তাহলে এখানে আমরা কি করি, 0.3 দেখো লেখা আছে, এটা নন টার্মিনেটিং, মানে টার্মিনেট হয়েছে, হয়নি। কি হচ্ছে, রিকারিং বা রিপিটিং। দেখো রিপিট হতে শুরু করেছে একটু পর, বোঝা গেল? সেম ভাবে 1/6, 1/6 মানে কত, বা এটাকে 2/3 করো, 2/3 মানে কত পাবো, 0.6666 চলতে থাকবে। এটা কি লিখে আমরা, 0.6 এর পরে দশমিকটা রিপিট হচ্ছে, তাই একই জিনিস রিপিট হচ্ছে, তাই এটা 0.6 লিখে ফেলি। ওকে, রিকারিং। এটা ক্লিয়ার হয়েছে, বেশ। আর একটা থাকলো কি, নন টার্মিনেটিং আর কি নন রিপিটিং, দুটোই। এখানে টার্মিনেটও হবে না, এখানে দেখো টার্মিনেটও হবে না, আবার রিপিটও আসবে না। সাপোজ উদাহরণস্বরূপ বলো পাই, উদাহরণস্বরূপ পাই, উদাহরণস্বরূপ √5, উদাহরণস্বরূপ √7, বোঝা গেল? তাহলে টার্মিনেটিং, নন টার্মিনেটিং, নন টার্মিনেটিং, নন রিপিটিং, ক্লিয়ার হয়েছে? তাহলে এবার একটু ভালো করে দেখো তো বোর্ডের দিকে, আমরা একটু আগে কি শিখলাম, যারাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে তারা সবাই কি মূলদ সংখ্যা বললে তোমরাই। তাহলে এই দুটোকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে না, পারবে না? পারবে তো। পণ্যপণিক থাকলে কি হবে, পয়েন্ট তুললে পরে নিচে 9 হবে। তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছো, তার মানে টার্মিনেটিং ডেসিমাল, নন টার্মিনেটিং ডেসিমাল কিন্তু রিপিটিং যদি হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, মূলদ সংখ্যা। এটা পুরোটা কি, পুরো এই পুরো ভাগটা হলো মূলদ সংখ্যা, লিখে রাখো। এটা পুরোটা হলো রেশনাল নাম্বার। আমার এখানে জায়গা নাই বলে আমি এভাবে লিখছি, তোমরা নিচে লিখে রাখবে, এরকম করে বক্স করে নিচে লিখে দেবে রেশনাল নাম্বার। বা বাংলায় যদি বলো, এটা হলো মূলদ সংখ্যা। এটা কি, এটা পুরোটাই হলো অমূলদ সংখ্যা। দেখো তো তুমি পি বা কিউ আকারে লিখতেই পারবে না, তাহলে এটা হলো ইররেশনাল নাম্বার।
বা অমূলদ সংখ্যা বলো, এই নিয়ে কারো সমস্যা আছে? এত দূর পর্যন্ত কারো সমস্যা আছে? বলো, ছোট ছোট জিনিসগুলো পরীক্ষায় দেয়, অপশনে দিয়ে দেয়। মূলদ সংখ্যা হলো টার্মিনেটিং ডেসিমাল, নন টার্মিনেটিং ডেসিমাল অ্যান্ড রিপিটিং ডেসিমাল। ঠিক না ভুল? ঠিক। তোমাকে কনফিউজ করার জন্য, তাহলে তুমি মনে রাখবে মূলদ সংখ্যা হওয়ার জন্য আমাকে পি বাই কিউ আকারে দরকার। ডেসিমাল হোক সমস্যা নাই, পি বাই কিউ আকারে লিখতে পারবো, তোমার এটা গল্প চুকে গেল। ডেসিমাল কি? রিপিটিং ডেসিমাল তো বাদ, পরে আসছি টার্মিনেটিং ডেসিমাল। ডেসিমাল একটা পরে বন্ধ হয়ে যাবে, যেমন এটা বন্ধ হয়ে যাবে, এগুলো 0.5, এটা 0.2, এটা 0.125। আর এটা কি? নন টার্মিনেটিং, দশমিক শেষ হবে না, ভালো কথা, কিন্তু সেটা রিপিটিং হচ্ছে কিনা দেখে না। যদি রিপিটিং না হয় তাহলে ইরেশনাল নাম্বারে চলে যাবে, কারণ আমি যদি রিপিটিং না হয় পৌনঃপুনিক বসাতে পারবো না। পৌনঃপুনিক বসাতে না পারলে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। বোঝা গেল? বেশ, চলো তাহলে এটা গেল। আচ্ছা, আরো নাম্বারকে কিভাবে ভাগ করা যায়? ইন্টিজার্স। ইন্টিজার্স মানে পূর্ণ সংখ্যা। ওকে, ইন্টিজার্স বাংলায় হলো পূর্ণ সংখ্যা। বাংলায় হলো পূর্ণ সংখ্যা। ইন্টিজার্স মানে হলো বাংলায় হলো পূর্ণ সংখ্যা। যেমন আমি প্রথমে লিখেছিলাম, এখানে শুধু পূর্ণ সংখ্যাগুলোই আসবে। যেমন লিখেছিলাম 0, এইটা কি +1 +2 +3 +4 চলতে থাকবে। এদিকে কি হবে? -1 -2 -3 -4 -5 চলতে থাকবে। তাহলে ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা হলো এটা। তাহলে কি থাকবে? পজিটিভ ইন্টিজার্সও আছে, নেগেটিভ ইন্টিজার্সও আছে। আছে, তো এটা লিখে রাখো পজিটিভ নাম্বার, পজিটিভ ইন্টিজার্স, ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটাকে বলা হয়। বোঝা গেল? আর একটা কি হবে? একদম নেগেটিভ ইন্টিজার্স, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে শুধু পূর্ণ সংখ্যাগুলো নিব, কোনো পয়েন্ট নিব না, ফ্র্যাকশন নিব না, কিচ্ছু নেব না। বোঝা গেল এখানে? তাহলে এগুলো সব রিয়েল নাম্বারের মধ্যে পড়ছে না? পড়ছে না বলো তো? সব তো রিয়েল নাম্বারের মধ্যে পড়ছে। তাহলে পজিটিভ ইন্টিজার্স কি থেকে শুরু করে? 1 2 চলতে চলতে কত দূর পর্যন্ত? যার কোনো শেষ নাই, ইনফিনিটি পর্যন্ত। সেরকম এদিকেও থাকবে নেগেটিভ ইন্টিজার্স, -1 থেকে শুরু করে -2 চলতে চলতে ইনফিনিটি। হ্যাঁ, 0 আসছে, 0কে ইন্টিজার্সের মধ্যে ধরে না, যদিও এখন পজিটিভের মধ্যে ধরে নিচ্ছে, কিন্তু ইন্টিজার্সের মধ্যে ধরে না। 0 পজিটিভ? বলো, 0 পজিটিভ নেগেটিভ? কিছুই না। জিরোটাকে এখন নন নেগেটিভের মধ্যে বলে, পজিটিভ বলে না। এখানে 0 লিখে রাখতে পারো, অসুবিধা নেই, লিখে নাও, সমস্যা নেই। এটা হলো পজিটিভ নেগেটিভ। চলো নেক্সট যাব, হয়নি? লিখো। তাহলে এই ইন্টিজার্সকে আমরা আবার দুভাগে ভাগ করি। পজিটিভ নেগেটিভ তো হয়ে গেল, ইন্টিজার্সকে আবার দুভাগে ভাগ করি। এখানে ইন্টিজার্স লিখবে, পূর্ণ সংখ্যা লিখবে। দুভাগে ভাগ হয় না, হয় না বলো তো? কি কি? জোড় আর বিজোড়, তাই না? ফ্র্যাকশনে কোনোদিন জোড় বিজোড় বের করতে পারো? ফ্র্যাকশনে পারবে না। তাহলে জোড় বিজোড় কার হবে? পূর্ণ সংখ্যারই তো হবে, ইন্টিজার্সেরই তো হবে। তাহলে লিখো এটা জোড় পূর্ণ সংখ্যা বা ইভেন, আর এটা হলো বিজোড় পূর্ণ সংখ্যা বা অড। তাহলে জোড় কে কে আছে? 2 4 6 8 চলতে চলতে ইনফিনিটি পর্যন্ত চলবে না? চলবে না। বিজোড় যদি বলো 1 3 5 7 9 ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলবে। তাহলে থেকে এখানে শুধু প্লাস গুলো লিখছি, মাইনাসও লিখো,
মাইনাসও লিখে রাখো, মানে জোড় বলছি মাইনাসও তো হবে, মাইনাসগুলো লিখে রাখবে। হ্যাঁ, তাহলে একবার এরকম করে লিখবে বোঝার জন্য। মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে, মানে মাইনাস ইনফিনিটি বলতে জোড় সংখ্যা বলছি, -6, -4, -2, এখানে ডট 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 দিয়ে দিবে, মাইনাস ইনফিনিটি ডট 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 ডট, এটা -6, -4, -2, +2, 4, 6 ডট 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 প্লাস ইনফিনিটি, এ পুরোটা কি এটা। তাহলে জোড় সংখ্যা আমি আরেকভাবে বলতে পারি, জোড় সংখ্যাকে আমি আরেকটা ভাবে বলতে পারি। দেখো তো, একে জোড় সংখ্যা যারা তাদেরকে 2 দিয়ে ভাগ যায় না, যায় না, তাহলে এটা লিখবে 2 দ্বারা বিভাজ্য। যারাকে 2 দিয়ে ভাগ দিতে পারবে তারাই কি জোড় সংখ্যা, যারাকে 2 দিয়ে ভাগ দিতে পারবে না তারা কি বিজোড়। 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এটা মাইনাস থেকে লিখো, মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে -9, এরকম ডট 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 চলতে থাকবে, মাইনাসও থাকবে প্লাসও থাকবে, তাই না। তো এটা হলো কি পুরোটা বিজোড় সংখ্যা। জোড় সংখ্যার বিজোড় সংখ্যা ক্লিয়ার হয়েছে না হয়নি? বেশ, চলো পরেরটা যাই, পরেরটা যাই। নেক্সট লিখো ন্যাচারাল নাম্বার, প্রাকৃতিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার, প্রাকৃতিক সংখ্যা। ন্যাচারাল নাম্বারে মনে রাখবে বা প্রাকৃতিক সংখ্যাতে কোনো নেগেটিভ আসে না, ইন্টিজার্সে নেগেটিভ আসে। দেখবে জন্য পরীক্ষাতে অনেক সময় বলে পজিটিভ ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার্স, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক সংখ্যা, এইসব গল্প বলে। কিন্তু ন্যাচারাল নাম্বারে কোনো নেগেটিভের গল্প নেই, জিরো ইনক্লুড হবে না, 1 থেকে স্টার্ট করে ইনফিনিটি পর্যন্ত, 1, 2, 3, 4 এভাবে চলতে চলতে সবগুলোই পজিটিভ থাকবে, 1 থেকে স্টার্ট করে সবগুলোকেই ইনফিনিটি পর্যন্ত চলবে, সবগুলোই পজিটিভ থাকবে। এটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। বোঝা গেল? তাহলে 1 থেকে 10 পর্যন্ত কতগুলো ন্যাচারাল নাম্বার আছে বলো? 10টাই তো আছে। 1 থেকে 10 পর্যন্ত কটা নাম্বার আছে? 10টা। তাহলে 10টাই ন্যাচারাল নাম্বার। বেশ, পরেরটা লিখো হোল নম্বর। হোল নম্বরটাকে কি বলা হয়, কোনটাকে হোল নম্বর বলা হয়? এই ন্যাচারাল নাম্বারের সঙ্গে কিচ্ছু না, শুধু জিরোটা ইনক্লুড যদি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে হোল নাম্বার। তাহলে সেম জিনিস লিখো 0, 1, 2, 3, 4, 5। এই সংজ্ঞা থেকে ওরা গেম খেলে। তোমাকে যদি বলে 1 থেকে, বা তোমাকে প্রথম 10টি হোল নম্বর লিখুন, তাহলে কত দূর পর্যন্ত হবে বলো? প্রথম 10টি হোল নম্বর লিখুন, তাহলে 0 থেকে 9। যদি বলতো যে প্রথম 10টি প্রাকৃতিক সংখ্যা লিখুন 1 থেকে 10, তাহলে তোমাকে পরীক্ষা এভাবে জিজ্ঞেস করবে যে প্রথম 10টি হোল নাম্বারের যোগফল বলুন, তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত গিয়ে দাঁড়াবো, 10 অ্যাড করবো না, 10খানা আমার হোল নাম্বার হয়ে গেল। গেম ওরা এই জায়গা থেকে খেলে, একদম তাড়াহুড়োতে এটা হয় স্বাভাবিক। তাহলে হোল নাম্বার একদম যা ইম্পর্টেন্ট মনে থাকে, এখানে 0 ইনক্লুড হয়ে যায়। কিন্তু পজিটিভ ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার্স সেটা আলাদা জিনিস। ন্যাচারাল নাম্বারে আমি কোনো 0 ইনক্লুড থাকে না। তাহলে বোঝা গেল, ক্লাসিফিকেশন করতে পেরেছি। চলো, আজকে পুরোটাই আজকে খিটিমিটি লাগতে পারে, কারণ আজকে পুরোটাই অলমোস্ট থিওরি বেস। নাম্বার না চিনলে তুমি অঙ্ক তাড়াতাড়ি করতে পারবে না, ওর জন্য আমি খিটিমিটি দিয়ে শুরু করি। পরেরটা, চলো পরেরটা লিখো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। জোড় বিজোড় তো লিখে দিয়েছি। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, একদম ভালো মতো কান খুলে শুনে রাখো। মৌলিক সংখ্যা হওয়ার জন্য
মৌলিক সংখ্যা হওয়ার শর্ত আছে, দুটো শর্ত আছে বা একটা শর্ত যেটাই বলো, ওই শর্তটা পূরণ হলে সেটা মৌলিক সংখ্যা, পূরণ না হলে পারে মৌলিক সংখ্যা নয়, দুটোই পূরণ হতে হবে। কি বলো, কি কি জানো মৌলিক সংখ্যা সম্বন্ধে, কি কি জানো বলো? সেই সংখ্যাটি, একদমই তাই। তার মানে আমি যদি বলি এটাকে ফ্যাক্টর তো বলা হয়, তাই না? উৎপাদককে তো ফ্যাক্টর বলা হয়, তাই না? আচ্ছা, ফ্যাক্টর, আর এর মধ্যে একটু বলে দিই, এই কথাটা বারবার উচ্চারণ হবে, হ্যাঁ। ফ্যাক্টর আর মাল্টিপল, বাংলা যেটা তোমরা উৎপাদক বললে সেটা বলতে পারো ওটা, আর এটা কি গুণিতক। ওকে, আমাকে বলো 12-র ফ্যাক্টর কি কি, মানে 12কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? এক ছেড়ে দিলে, এক দিয়ে, এক হলো ইউনিভার্সাল ফ্যাক্টর যে কোনো সংখ্যার, 1 2 3 4 6 12, এটা হলো ফ্যাক্টর। আর যদি মাল্টিপল বলা হয় তাহলে কি হবে? 12 24 36 48। তাহলে আমি এখান থেকে আর একটা কনক্লুশন ড্র করতে পারি, যে কোনো সংখ্যার ফ্যাক্টর সংখ্যা কি থাকে? সীমিত থাকে। মাল্টিপল বা গুণিতকের সংখ্যা অসীম, এর কোনো শেষ আছে? বোঝা গেল না? গেল না? এইটুকুটা লিখে রাখো সাইডে, সাইডে বক্স করে লিখে নাও এটা। নম্বর অফ ফ্যাক্টরস লিমিটেড, নম্বর অফ ফ্যাক্টরস লিমিটেড, যে কোনো সংখ্যা নাও, ওকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় এটা লিমিটেড, কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে। কিন্তু নম্বর অফ মাল্টিপল আনলিমিটেড। কটা মাল্টিপল আছে, কি আছে, এটা আনলিমিটেড, কে বলতে পারবে না যে কোথায় গিয়ে শেষ হবে। সারা জীবন আজকে থেকে যদি শুরু করে দাও গুণ করা, মৃত্যুর আগে পর্যন্ত যদি তুমি গুণ করে চলে যাও তবু শেষ হবে না। তাহলে ফ্যাক্টর আর মাল্টিপলের মধ্যে পার্থক্য বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? চল এবার যে জায়গায় ছিলাম, তাহলে মৌলিক সংখ্যার শর্তই হলো যেই সংখ্যার দুখানা ফ্যাক্টর থাকে বা দুটো কি থাকে, উৎপাদক থাকে। হ্যাজ only two factors, has only two factors, শুধুমাত্র দুখানা ফ্যাক্টর থাকে। কি কি দুখানা ফ্যাক্টর? কি কি? একটা হলো 1, আর একটা হলো সেই সংখ্যাটি। বোঝা গেল? তাহলে মৌলিক সংখ্যার দুখানা ফ্যাক্টর থাকবে, একটা হলো 1 আর একটা হলো সেই সংখ্যাটি। ওকে, উদাহরণস্বরূপ এবার যদি বলি, তুমি নিজেরা বলো এবার, 1 মৌলিক না মৌলিক না? 1 মৌলিক। মৌলিক হওয়ার জন্য কি শর্ত পালন করতে হবে? দুখানা ফ্যাক্টর থাকতে হবে, এক্ষুনি বলে দিলাম। কি? একটা 1 আর একটা ওই সংখ্যাটি। তাহলে 1-এর ফ্যাক্টর কি কি আছে আমাকে দেখতে হবে। তাহলে 1-এর ফ্যাক্টর কি? 1। আর কিছু আছে? শর্ত পালন হয়েছে? শর্ত কই পালন হলো? 1 হলো। এই 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 শর্তটা কোথায়? তো একই তো সংখ্যা, দুখানা ফ্যাক্টর, এটা কি লিখলাম আবার? দুখানা ফ্যাক্টর থাকতে হবে। তাহলে এই শর্ত পালন যদি হয় তবেই আমার বলবো মৌলিক সংখ্যা। শর্ত পালন হয়নি, মৌলিক সংখ্যা বলবো না। তাহলে 1 মৌলিক সংখ্যা নয়। বোঝা গেল? উদাহরণ এইভাবে লিখে রাখবে, 1 মৌলিক সংখ্যা নয়, একটাই। 2 বলো মৌলিক সংখ্যা। 2কে কি কি দিয়ে ভাগ যায়? 1 দিয়ে যায় আর 2 দিয়ে ভাগ যায়, আর অন্য কিছু দিয়ে ভাগ যায়? শুধুমাত্র দুখানেতে ফ্যাক্টর আছে, তাহলে এটা মৌলিক সংখ্যা না? মৌলিক সংখ্যা না? মৌলিক সংখ্যা। তাহলে পৃথিবীতে প্রাপ্ত সব থেকে ছোট মৌলিক সংখ্যা কি? 2। এটাও ইম্পর্টেন্ট, পৃথিবীতে প্রাপ্ত সব থেকে একটাই জোড় মৌলিক সংখ্যা পাওয়া যায়, সেটা হলো 2। আর কোনো জোড় মৌলিক সংখ্যা পাবে না। কারণ কি? সাপোজ তুমি যদি 4-এ চলে যাও, এরপরে জোড় তো 4, তাহলে 1 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে। জোড় সংখ্যাকে তুমি একটু আগে লিখালাম কি দ্বারা ভাগ যায়? তাহলে কটা হলে হয়ে গেল? 3টে। 3টে হয়ে গেলে তোমার প্রাইম নাম্বার হবে?
তাহলে বলো 4, 4-এর দেখো কতগুলো ফ্যাক্টর আছে, 1 আছে, 4 তো আছেই, আর জোড় যে কোনো জোড় সংখ্যার একটা প্রায় ফ্যাক্টর কি 2, তারপরে এটা মৌলিক সংখ্যা হবে হবে না। তাহলে পৃথিবীতে একটাই জোড় সংখ্যা, তাহলে এখানে লিখে রাখবে 2 এর ওখানে একদম স্টার মার্ক দিয়ে লিখে রাখবে সব থেকে ছোট মৌলিক সংখ্যা, সব থেকে ছোট মৌলিক সংখ্যা হলো এবং একমাত্র, সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। খুব ইম্পর্টেন্ট, সব থেকে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা পৃথিবীতে পাওয়া যায় সেটা হলো 2। 3 বলো মৌলিক না মৌলিক না? 3-এর ফ্যাক্টর কি কি? 3-কে কি কি দ্বারা ভাগ যায়? 1 দিয়ে আর 3 দিয়ে, অন্য কিছু দ্বারা যায়? তাহলে দুখানায় ফ্যাক্টর আছে, তাহলে কি হলো এটাও, এটা মৌলিক সংখ্যা। তাহলে সব থেকে ছোট বিজোড় মৌলিক সংখ্যা এটা, তাই না? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি হলে কি আনসার হবে? 2। তোমাকে যদি এবার জিজ্ঞেস করে সব থেকে ছোট জোড় বিজোড় উল্লেখ করে নেই, আনসার কি হবে? 2। তোমাকে যদি বলে যে পৃথিবীতে একমাত্র মৌলিক সংখ্যা কে, জোড় মৌলিক সংখ্যা কে? 2। যদি তোমাকে বলে পৃথিবীতে সব থেকে ছোট বিজোড় মৌলিক সংখ্যা কে? 3। তাহলে সব থেকে ছোট বিজোড় মৌলিক সংখ্যা সব থেকে ছোট বিজোড় মৌলিক সংখ্যা হলো 3। এবার বড় কি আছে, এর কোনো ঠিক আছে? এটা বড় ঠিক নাই। ক্লিয়ার হলো? এবার এখানে ছোট জিনিস মনে রাখবে, তোমাকে অনেক সময় বলে 1 থেকে 100-তে কটা মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 50 পর্যন্ত কটা মৌলিক সংখ্যা আছে, এসব গল্প দেয় পরীক্ষায়। ওকে, তাহলে এখানে মনে রাখবে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কটা বলো তো? 15টা। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 15, এটা মুখস্থ রেখে দেবে ডিরেক্টলি, পরীক্ষায় কাজে লাগবে, পরীক্ষায় হাত গুনার দরকার নেই। ক্লিয়ার? 51 থেকে 100টার মধ্যে মৌলিক সংখ্যা আছে 10টা, তাহলে 1 থেকে 100-র মধ্যে টোটাল মৌলিক সংখ্যা কত হয়ে গেল? 15 10 25। না না, পরেরটা লিখো। 1 থেকে যদি বলা হয় 200টা, থাকে 46খানা, 46। এলে মনে রাখবে, এলো ডিরেক্ট ডাটা, মনে রাখবে। 1 থেকে 1000, 1 থেকে 1000 আছে 168খানা, এটা মনে রেখে দিবে, ডিরেক্টলি মনে রাখবে, এখান থেকে ডিরেক্টলি আনসার কোশ্চেন আসবে। তাহলে 1 থেকে 50-এর মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে? 15টা। 51 থেকে 110টা। এবার তোমাকে যদি ডিরেক্টলি বলে, এটা ভেঙে দিলাম কারণ কি অনেক সময় 1 থেকে 50টা জিজ্ঞেস করে, 51 থেকে 100 জিজ্ঞেস করে, বা অঙ্ক করতে আমার সুবিধা হয়। 1 থেকে 200 কটা আছে? 46টা। 1 থেকে, সব 1 থেকে লেখা আছে দেখো ভালো করে। 1 থেকে 1000 কটা মৌলিক সংখ্যা আছে? 168খানা মৌলিক সংখ্যা আছে। ছেচল্লিশ। হুম, আচ্ছা 5 মৌলিক সংখ্যা না নয়? বলো 5 মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা নয়? 7 মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা নয়? তাহলে এটা মনে রাখবে, পরপর বিজোড় সংখ্যা এবং মৌলিক একটাই আছে পৃথিবীতে, 3 5 7, আর নাই। পরপর বিজোড়ও আছে, পরপর এরা পরপর বিজোড়, দেখো পরপর বিজোড় সংখ্যা না 3 5 7, আবার এরা পরপর কি মৌলিক সংখ্যাও। ক্লিয়ার? এটাও লিখে রাখবে এরা, যে 3 5 7 লিখবে, দেব থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবে পরপর 3টি বিজোড়
ও মৌলিক সংখ্যা। বিজোড় সংখ্যা হবে এরা, পরপর তিনটি এরা মৌলিক সংখ্যাও হবে। ক্লিয়ার হয়েছে? এটা একমাত্র লিখে নাও, একমাত্র লিখে দাও, তাহলে সব থেকে বেশি সুবিধা হয়, কারণ একমাত্র লিখলে তবে বুঝতে পারবে যে আর নাই পৃথিবীতে। 3 5 7 3 5 7 3 5 7 3 5 3ও নিতে বলেছিলাম। হ্যাঁ, পরপর তিনটি এরা বিজোড় সংখ্যাও দেখো, তাই না? আবার এরা মৌলিক সংখ্যা। তাহলে তোমাকে যদি বলে, তোমাকে অনেক সময় বলে যে সাম অফ 3 প্রাইম কনজিকিউটিভ নাম্বার, যে তোমাকে সাম করে নিতে বলে, তো তোমার মাথায় যেন নক করে এটা। ক্লিয়ার? আচ্ছা, ছোট ছোট জিনিসে এবার আসবো। আচ্ছা, প্রাইম নাম্বার তো কমপ্লিট হয়ে গেল, এবার যৌগিক নাম্বার বা যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি? আচ্ছা, যৌগিক সংখ্যার আগে একটা কাজ করে, তোমাকে যদি বলে, বোঝার জন্য বলছি, টু 87 কি প্রাইম নাম্বার? যদি বলে 287 কি প্রাইম নাম্বার, তাই বলে। এটা যদিও ডিভিজিবিলিটির রুলস আমি শেখাইনি, তারপরেও প্রাইম নাম্বার যেহেতু পড়ালাম দেখিয়ে দিচ্ছি। তাহলে এইগুলো তুমি একটু বড় সংখ্যা যদি হয় তাহলে কি করবে? এর ঠিক ছোট স্কোয়ার নাম্বার কি আছে বলো? 1 থেকে 50 পর্যন্ত আজকে থেকে শুরু করে দাও স্কোয়ার মুখস্থ করা। নামটা 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করা শুরু করবে। এটা মাল্টিপ্লিকেশন টেবিল, এটা স্কোয়ার। কিউব হলো 1 থেকে 15, এটা আরো বাড়বে, আপাতত এতটুকুই করো। এটা স্কোয়ার নাম্বার, এটা মুখস্থ, এটা হোমওয়ার্ক লিখে রাখবে। এটা মাল্টিপল, আরে 15,625 তো 15 ও হয়ে যাবে। 12 1728 হয়তো 11 1331। তাহলে এটা মুখস্থ রাখবে। হ্যাঁ, আচ্ছা, তোমাকে যদি বলে 287 কি প্রাইম নাম্বার যদি জিজ্ঞেস করে, তাহলে আমি এখনো ডিভিজিবিলিটি রুল শিখিনি, শিখবো। এমনি তো ছোটবেলা থেকে আমরা ভাগ করা জানি, তাহলে কি করব? এর ঠিক ছোট স্কোয়ার নাম্বার নিব। এর ঠিক ছোট স্কোয়ার নাম্বার কি আছে বলো? এই 169, 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার 100, 16 স্কোয়ার কত? 256, 17 স্কোয়ার 289, এর থেকে বেশি হয়ে গেল না? তাহলে এর ঠিক ছোট স্কোয়ার নাম্বার নেব। বোঝা গেল? 17 স্কোয়ার হয়ে যায় 289, 16 স্কোয়ার হলো 256, তাহলে ঠিক ছোট স্কোয়ার নাম্বার নেব। নিলাম, তাহলে 16 পেলাম। এর ছোট প্রাইম নাম্বার যতগুলো আছে সেগুলো লিখবো। এর ছোট প্রাইম নাম্বার কি কি আছে? 2 আছে, 3 5 7 11, এই 9 প্রাইম নাম্বার, 11 13 17 তা যাবো না? তাহলে বলো, এই সংখ্যাগুলো দ্বারা কোনো একটা দিয়ে যদি ভাগ যায়, ভাগ চলে গেলে তো প্রাইম নাম্বার আর হবে না, কারণ কি ফ্যাক্টর তো এটা আর এটা তো আছে, আর একটা দিয়ে যদি চলে যায় আর একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, তাই প্রাইম নাম্বার হবে না। যদি ভাগ না যায় তাহলে প্রাইম নাম্বার। 3 দিয়ে ভাগ যাচ্ছে কি দেখো? ভাগ যাচ্ছে না। 5 দিয়ে তো যাবে না, 5 দিয়ে ভাগ যা নিয়ম আছে এগুলো সব শিখিয়ে দেবো আমি। 7 দিয়ে দেখো, এই 7 দিয়ে ভাগ যাচ্ছে তো 41 না? দেখো 7 দিয়ে ভাগ চলে গেল, তাহলে এটা প্রাইম নাম্বার 9, এটা প্রাইম নাম্বার 9। বোঝাতে পারলাম না? পারলাম না? তাহলে যদি প্রাইম নাম্বার কি বড় সংখ্যা দিয়ে প্রাইম নাম্বার না প্রাইম নাম্বার না তোমাকে জিজ্ঞেস করে, তাহলে আমি তার ঠিক ছোট স্কোয়ার নাম্বারটা নিব। দেখো এটা নিলাম না, তার ঠিক ছোট স্কোয়ার নাম্বারটা নিব, দিয়ে তার আগে যতগুলো প্রাইম নাম্বার আছে সবগুলো চেক করবো ওটাতে ভাগ যাচ্ছে কিনা। এটা ডিভিজিবিলিটি রুল শিখাবো, আরো ফাস্ট হবে অঙ্ক। তাহলে এটা আমি একটা ছোট জিনিস বলে দিলাম। ক্লিয়ার? এই ফাঁকে আমি হোমওয়ার্ক বলার জায়গা পেলাম, বলে দিয়েছি। পরেরটা আগেরটাই আসি, চলো এবার কম্পোজিট। চলো, এখানে তো ছিলাম, এদিকে চলে এসো, এদিকে চলে এসো, এদিকে চলে এসো। কম্পোজিট নাম্বার, কম্পোজিট নাম্বার বা
যৌগিক সংখ্যা কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা হওয়ার যেমন শর্ত আছে, যৌগিক সংখ্যা হওয়ারও শর্ত আছে। কি কি শর্ত? কম্পোজিট প্রাইম নাম্বার হওয়ার কি ছিল? হ্যাজ অনলি টু ফ্যাক্টর, শুধুমাত্র দুটো ফ্যাক্টর ছিল। তাহলে যৌগিক সংখ্যা হওয়ার কি? দুটোর বেশি, বা একই কথা তোমার কথাই, তুমি 3 বা 3-এর বেশি বললে আমি দুটোর বেশি হতে হবে বললাম, তার মানে তো 3 বা 3-এর বেশি হয়ে গেল। যেটা লিখবে পরীক্ষা বইয়ে এরকম যদি কোনো জায়গায় লেখা থাকে যে দুটোর বেশি হতে হবে, সেটাও ঠিক। দুটো বেশি মানে তো 3 বা 3-এর বেশি হচ্ছে, বা 3টি বা 3-এর বেশি হতে হবে, যেটা ইচ্ছে সেটা লিখো। আমি তাহলে এখানে বোঝার জন্য দুটোর বেশি লিখলাম। হ্যাঁ, তোমরা লিখতে পারো 3টে বা 3টের বেশি। দুটোর বেশি ফ্যাক্টর থাকতে হবে, বা মোর দ্যান, ওটা অনলি ছিল, এটা 3-এর গল্প গেলাম না, কারণ এটা হিউম্যান সাইকোলজি। তুমি 2 দিয়ে শিখেছো এখানে, এটা হিউম্যান সাইকোলজি। তুমি প্রাইম নাম্বার কি দিয়ে শিখলে? কোথায় গেল? উল্টো পাল্টা চলে গেল নাকি? প্রাইম নাম্বার কি শিখলে? 2 দিয়ে শিখলে, শুধুমাত্র দুটো থাকবে। এটাই সাইকোলজি, হিউম্যান সাইকোলজি। আমি এটা দিলে বেশি মনে থাকবে, দুটোর বেশি হবে। এবার ওটা শুধুমাত্র দুটো ছিল, এখানে দুটোর বেশি থাকতে হবে, মোর দ্যান 2 ফ্যাক্টরস। তাহলে এক বলো প্রাইম নাম্বার, এই সরি প্রাইম নাম্বার বলছি, কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। একের কটা ফ্যাক্টর আছে? দেখো একটাই আছে। তাহলে দুটোর বেশি থাকলো কি? দুটোর বেশি তো হলো না। তাহলে এক দেখো প্রাইমের গোত্রেও গেল না, কম্পোজিটের গোত্রেও গেল না। স্টার মার্ক মেরে বক্স করে লিখে রাখবে, এক মৌলিকও নয়, যৌগিক সংখ্যাও নয়। মৌলিক বলতে মৌলিক শুধু বলতে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও নয়। মনে হচ্ছে না ইতিহাসে ক্লাস পড়াচ্ছি? মনে হচ্ছে না ইতিহাসে ক্লাস পড়াচ্ছি? চলো, এক মৌলিকও নয়, যৌগিক সংখ্যাও নয়। ক্লিয়ার হলো? এটা বক্স দিয়ে ঘিরে নেবে লিখে। বেশ, 2 তো আমরা মৌলিক পেয়ে গেছি, 3ও পেয়ে গেছি, 4 দেখো 4-এর ফ্যাক্টর কি? 1, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়। দেখো দুটোর বেশি ফ্যাক্টর হয়ে গেছে না হয়নি? দুটোর বেশি ফ্যাক্টর হয়ে গেলেই সেটা কি হয়ে যাবে? যৌগিক সংখ্যা। তাহলে পৃথিবীতে সব থেকে ছোট যৌগিক সংখ্যা কে? 4। তাহলে এটা কি হলো? পৃথিবীতে প্রাপ্ত, এভাবে লিখে রাখো, বা আমি এটা বোঝানোর জন্য বলছি। সব থেকে ছোট যৌগিক সংখ্যা, সব থেকে ছোট যৌগিক সংখ্যা হলো 4। ক্লিয়ার? 5 তো মৌলিক সংখ্যা পেয়ে গেছো, 6 যৌগিক। 6-এর ফ্যাক্টর কি কি আছে দেখো? 1, 2, 3, 6, এটা তো যৌগিক। 7 তো মৌলিক, 1 আর 7, 8 দেখো, 1, 2, 4, 8 পেলে। 9 দেখো, 9 কি প্রাইম সংখ্যা, মৌলিক সংখ্যা? তাহলে 9 কি কি দেওয়া যায়? 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 9 দিয়ে যায়। এইটা এবার বক্স করো, পৃথিবীতে সব থেকে ছোট বিজোড় যৌগিক সংখ্যা কত? 9। পৃথিবীতে সবচেয়ে ছোট বিজোড় যৌগিক সংখ্যা 9। বোঝা গেল? লিখো, এগুলো বইয়ে লেখা নাই। সব থেকে ছোট বিজোড় যৌগিক সংখ্যা। গুলিয়ে যাচ্ছে নাকি এবার? তোমার গোলাচ্ছে? চলো, এটা ছোটবেলায় পড়েছো,
যেহেতু আমি পড়াচ্ছি সেহেতু আমার একবার কর্তব্য হয় এগুলো বলে দেওয়ার, একবার রিপিট হয়ে যাচ্ছে। আর আমি মুখস্থ করাই না, সবকিছু লজিক্যালি থাকবে, দেখবে মুখস্থর কোনো সিন নাই এখানে, লজিক্যাল ওইতে পড়তে হবে। মুখস্থ করার জন্য জিকে জিএস আছে, ওগুলো মুখস্থ করবে, বইয়ের পাতার পর পাতা পাতা মুখস্থ করে নেবে। ম্যাথ মুখস্থ করতে গেলে চাকরি পাবে না, সোজা কথা, আমার চাকরি নিয়ে কথা। তাহলে কম্পোজিট, ওই তো ওর জন্য তো একটা একটা যদি ওয়ার্ড চেঞ্জ করে দেয় তাহলে অঙ্ক করা হবে না। সে তোমার প্রিলিমস পর্যন্ত উতরে যাবে। আজকে অবশ্যই বই কিনে নিবে, আমার কাছে ওই তো আছে, ওখানে আছে, গিয়ে বলবে সুবীর দাসের নতুন বইটা দিন। ওকে, চলো, হয়েছে। নেক্সট, ফ্যাক্টরস আর মাল্টিপল তো বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা স্টার মার্ক দিয়ে লিখে রাখো। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমি অঙ্কে ইউজ করব। ওকে, এগুলো মুখস্থ নয়, এটা পরীক্ষায় তোমাকে ডিরেক্টলি দিবে না। অঙ্কে এই জিনিসগুলো জেনারেল সেন্সগুলো ইউজ করে ফার্স্ট আনসার করা যায়। অপশন চারটে তোমাকে দিয়েছি ইয়ারকি মারার জন্য না, অপশন দিয়েছি তোমাকে দেখে আনসার করার জন্য। নাহলে এত বড় বড় অঙ্ক ও যদি লিখে লিখে সলভ করো 9 10-এ কত মিনিট সময় লাগতো? 5 7 মিনিট 10 মিনিট লাগতো না? তোমাকে সেটা তুমি ভাবো 90 100টা কোশ্চেন থাকবে, টাইম কত থাকবে? 90 মিনিট, পার কোশ্চেন 1 মিনিট পাচ্ছ। তাহলে ওই সময় তোমাকে পড়তে হবে, আনসার করতে হবে, গোল করতে হবে। তাহলে কত ফাস্ট হতে হবে বুঝতে পারছো? সেই জন্য ওই তিনটে হাতিয়ার, স্কোয়ার নাম্বার মুখস্থ করা, মাল্টিপ্লিকেশন টেবিল মানে যেটাকে আমরা নামটা বলতাম, আর এটা হলো কিউব নাম্বার মুখস্থ করা, যেটা বলে দিলাম ওটা করবে। একদিনে করতে যাবে না, মাথা নষ্ট হয়ে যাবে। আমি ধরে নিয়েছি জেনারেল সায়েন্সে 15 পর্যন্ত সবার মুখস্থ আছে নামটা। এখন দু ঘর করে পড়বে, আজকে 2 ঘর পড়বে, কালকে কি করবে এই 2 ঘর রিভিশন দিবে, তো পরে 2 ঘরে যাবে। বোঝা গেল? একদিনে করবে না। বা মাল্টিপ্লিকেশন টেবিলগুলো যেখানে পড়ো, স্কোয়ার নাম্বার বা কিউব নাম্বারগুলো লিখে যেখানে পড়ো সেখানে সাটিয়ে দাও। ক্লিয়ার? আমি ট্রিকও বলবো, কিন্তু ট্রিক তুমি অঙ্কের মধ্যে ধরো না কোনো জায়গায় 53 বা 54 স্কোয়ার লিখতে বলেছে, 54 স্কোয়ার তোমার মনে থাকলে অঙ্কটা দেখে আনসার হয়ে যাবে। তুমি অঙ্কের মধ্যে তুমি ট্রিক অ্যাপ্লাই করছো, ট্রিক করা তো একটা অঙ্ক, তুমি অঙ্কের মধ্যে আবার অঙ্ক করতে যাচ্ছ, তাহলে তো সে একই সময় ছিল, 54 সাথে 54 গুণ করাতে ভালো ছিল আমার। বোঝা গেল?
হ্যালো, শুনতে পাচ্ছ? আচ্ছা, কোথা থেকে শুনতে পাওনি বলো তো, আমি তাহলে রিপিট করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রিপিট করে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি। এখান থেকে তো দেখো, জোড়ের সঙ্গে জোড় সংখ্যা যদি যোগ করো কি পাবে? জোড় সংখ্যা পাবে। জোড় থেকে জোড় বাদ দাও, জোড় সংখ্যা পাবে। উদাহরণস্বরূপ তুমি যে কোনো সংখ্যা নিয়ে নাও, জোড় সংখ্যা কত? 8। আর একটা জোড় সংখ্যা নিয়ে নাও তুমি 4 বা 6, যোগ করলে কি পাচ্ছ? 14। 14 জোড় না বিজোড়? জোড়। জোড় সংখ্যা 8 ধরেছিলে, জোড় সংখ্যা 6 ধরেছিলে, বিয়োগ করলে কত পাচ্ছ? 2। জোড় না বিজোড়? সেটা জোড়। তাহলে জোড় আর জোড়ের যোগ আর বিয়োগ করো, অলওয়েজ জোড় পাবে আনসার। জোড় আর বিজোড়ের, বিজোড়টা আগে আসতে পারে, জোড়টা পরে যেতে পারে। জোড় আর বিজোড়ে যদি যোগফল আর বিয়োগফল করো তাহলে অলওয়েজ বিজোড় পাবে। উদাহরণস্বরূপ নিয়ে নিতে পারো, এটা ধরো না 20 ধরলে, এই জোড় সংখ্যায় 20 ধরলে, বিজোড় সংখ্যা 11 ধরলে, প্লাস করলে কত পেলে? 31। বিজোড় না বিজোড় নয়? বিজোড়। মাইনাস যদি করো কত পাবে? এটা 9। বিজোড় না বিজোড় না? বিজোড়। ক্লিয়ার? সেম ভাবে বিজোড় আর বিজোড়ে যদি যোগ করো, 7 আর 9 যোগ যদি করো, বিজোড় দুটোই তো, কি পাচ্ছ আনসার? 16। জোড় পাচ্ছ? 9 থেকে 7 বাদ দাও, বাদ দিলে কত হচ্ছে? 2। জোড় সংখ্যা পাচ্ছ? বেশ, এই ছোট ছোট জিনিসগুলো লিখে নিতে হবে। পরেরটা, জোড়ের সঙ্গে বিজোড়। এবার কি? এবার গুণ ফলের গল্প বলছি। জোড়ের সঙ্গে বিজোড় যদি কোনোদিন গুণ হয়ে যায়, গুণ ফলে যদি জোড় থেকে যায়, তাহলে আনসার অলওয়েজ জোড় হবে। মনে থাকবে, এখানে গুণ ফলে যদি জোড় থেকে যায় তাহলে আনসার অলওয়েজ জোড় হবে। বিজোড়ের সঙ্গে বিজোড় গুণ করলে বিজোড় হবে। আচ্ছা, জোড়ের সঙ্গে জোড় গুণ করলে জোড়ই হবে, এটা তো সোজা জিনিস। জোড় সংখ্যা বিজোড় সংখ্যা। ওকে, বেশ, এটা ক্লিয়ার হলো সবার? 1 2 3, এই ছোট ছোট জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা হলে বিশাল ইউজ হবে। কিন্তু আমি যখন সলভ করাবো অঙ্ক, প্রচুর ইউজ করবো এগুলো, প্রচুর ইউজ হবে। দেখে অনেক সময় অঙ্ক এমন ভাবে অপশন রেডি করে রাখে, ওরা দিয়ে রাখে, অঙ্ক করার প্রয়োজন হয় না, দেখে আনসার করা যায়। অপশন দেখে আনসার করা, অঙ্ক করারই প্রয়োজন হয় না। সেগুলো ইউটিলাইজ করার জন্য এগুলো তোমাদের শেখানো হচ্ছে। এগুলো হলো সব তোমার উইপন। হ্যাঁ, ওটাই শিখতে হবে এখানে, ওটাই শিখতে। অঙ্ক করাটা বড় ব্যাপার না, অঙ্ক তাড়াতাড়ি করাটা বড় ব্যাপার চাকরির ক্ষেত্রে। গ্রাজুয়েশন হয়ে গেছে? কোন ইয়ার? সেকেন্ড ইয়ার, মানে 4th সেমিস্টার? আচ্ছা, তোমাদের 3 বছর তো এখন, না না 4 বছর? 4 বছরের গল্প হয়ে গেছে বাবা। অবশ্য 3 বছর পর পারমিশন পেয়ে যাবে তো পরীক্ষা দেওয়ার। কোন স্ট্রিম ছিল, সায়েন্স না আর্টস? আর্টস ছিল না? ওই নসিপুর স্কুলে পড়েছে না ভাওয়ালা গার্লসে? নসিপুর তোমার অনেক দূরে যেতে হতো গো, প্রায়, তোমাদের ওখান থেকে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। হ্যাঁ, কম্পোজিট যার এমএ করে বেরিয়ে যাবে যে, সেটা ভাবো। ওদের এমএ 1 বছর হয়ে যাবে যে, তাই না? সে ঘুরিয়ে ফিরে একই, কেউ যদি এ করে। আর একটা জিনিস লিখো, পারফেক্ট নাম্বার ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। পারফেক্ট নাম্বার, পারফেক্ট বলতে আমরা কি বুঝি এমনি জেনারেল সেন্সে? বলো, পারফেক্ট বলতে আমরা জেনারেল সেন্সে কি বুঝি? হ্যাঁ, সঠিক, যেটা আইডিয়াল যাকে বলা হয়। তাহলে পারফেক্ট নাম্বার নাম দিয়েছে এমনি এমনি তো দেয়নি, জেনারেল সেন্স থেকেই তো ম্যাথামেটিশিয়ানরা দেখে উদ্বুদ্ধ হয়ে কিছু নাম দিয়েছে। তাহলে লিখো, সমস্ত ফ্যাক্টর, সমস্ত ফ্যাক্টরের যোগফল ওই সংখ্যাটা হবে। উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি। কোন সংখ্যার, লিখো লিখে লেখো, কোন সংখ্যার
সমস্ত উৎপাদকের বা সমস্ত ফ্যাক্টর বলছি, বেশি বুঝতে পারবে যেহেতু ফ্যাক্টরটা ইউজ করলাম। ওকে, এগুলো তোমাকে পরীক্ষা দিবে না যে সংজ্ঞা লেখো, তোমার বোঝা নিয়ে কথা। কোন সংখ্যার সমস্ত ফ্যাক্টরের যোগফল যদি সেই সংখ্যাটি হয়, যদি লিখো না যোগফল সেই সংখ্যাটি, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেই সংখ্যাটি হয়ই লিখে রাখো, সমস্যা নেই, যদি লিখার দরকার নেই। ব্যাস, ওটাকেই বলা হয় পারফেক্ট নাম্বার। কোন সংখ্যার সমস্ত ফ্যাক্টরের যোগফল সেই সংখ্যাটি হয়। বোঝা গেল? দেখো 6 এর ফ্যাক্টর কি কি? ফ্যাক্টর মানে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়, 1 2 3 6। আচ্ছা, ব্র্যাকেট এখানে লিখে রাখো সেই সংখ্যাটি, ফ্যাক্টরের মধ্যে ওই সংখ্যাটা তো পড়ে। সমস্ত ফ্যাক্টর যে বলা হয়েছে এক্সক্লুডিং দ্যাট নাম্বার, সমস্ত ফ্যাক্টরের মধ্যে তো সংখ্যাটা নিজে পড়ে যায়, তাহলে যোগফল কি করে সেই সংখ্যাটা হয়, তাই কি না? এক্সক্লুডিং দ্যাট নাম্বার, তাহলে 6 হলো 1 2 3 6, তাহলে 6 বাদ দিয়ে সেই সংখ্যাটি বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো যোগফল করো তো, তাহলে 6 হলো পারফেক্ট নাম্বার। তাহলে পৃথিবীতে প্রাপ্ত সবচেয়ে ছোট পারফেক্ট নাম্বার যদি বলে তাহলে আনসার কি? 6। এরকম অনেক আছে, তাহলে লিখো এটা 6 এর এখানে লিখে রাখো। সবচেয়ে বড় তো কোনো ঠিক নেই, অনেক বড় হতে পারে, তোমাকে যেখান থেকে জিজ্ঞেস করে প্রশ্ন সেটা লিখছি। সব থেকে ছোট পারফেক্ট নাম্বার, পৃথিবীতে প্রাপ্ত সবচেয়ে ছোট পারফেক্ট নাম্বার। একটা উদাহরণ লিখছি, 28। 28 এর কি কি ফ্যাক্টর আছে বলো তো? 1 2 4 7, আর যাবে কিছু দিয়ে 14, তারপরে 28। তাহলে পারফেক্ট নাম্বার কি পারফেক্ট নাম্বার না চেক করো। 28টা বাদ দিয়ে, এই 28টা বাদ দিয়ে বাকিগুলো যোগ করো। 14 সাথে 21, 4 25, 2 27 আর 1 28, তাহলে 28 পারফেক্ট নাম্বার না পারফেক্ট নাম্বার না? ইয়েস, ইট ইজ পারফেক্ট নাম্বার। তো তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে পৃথিবীতে সব থেকে ছোট পারফেক্ট নাম্বার কি? 6। এবার শুধু একদম, তাহলে পারফেক্ট নাম্বার নিয়ে কারো কনফিউশন আছে? চলো আজকে লাস্ট কনসেপ্ট, কোপ্রাইম, পরস্পর মৌলিক। লাস্ট কনসেপ্ট লিখো, কোপ্রাইম। প্রাইম সংখ্যা পড়লে বা মৌলিক সংখ্যা পড়লে তো, তাহলে কোপ্রাইম, কো কথা লেখা আছে, সংজ্ঞাতে জোর দেব আমি, অঙ্ক এমনি এমনি হবে। পরস্পর মৌলিকের কনসেপ্ট কি ভালো মতো শোনো। শুধু প্রাইম নাম্বার বলে তো আমরা একরকম জানতাম না। প্রাইম নাম্বার মানে কি ছিল? শুধুমাত্র দুটো ফ্যাক্টর থাকে। কো প্রাইম আছে, এখানে প্রাইম লেখা আছে শুধু। কো কথাটার মানে কি? কো এড স্কুল মানে কি ছেলে আর মেয়ে, তাই তো? কাপল, সিও লেখা আছে, সহযোগী থাকবে। তার মানে কো লেখা আছে মানে একের অধিকের গল্প আছে। তাহলে একে অপরের, পরস্পর কথা লেখা আছে মানে কি একে অপরের মৌলিক হবে, একে অপরের মৌলিক হবে। উদাহরণস্বরূপ যদি বলি 2 আর 3, এরা দুটো সংখ্যা থাকবে, একে অপরের মৌলিক। পরস্পর মৌলিকের সংজ্ঞা হলো সংখ্যা দুটির মধ্যে থেকে এক ছাড়া অন্য কিছু কমন যাবে না। একদম লেম্যান সেন্সে লেখাচ্ছি আমি, বইয়ের ভাষায় মোটা মোটা সেন্স আমি লেখাচ্ছি না। কমন যাবে না, এক ছাড়া অন্য কিছু কমন যাবে না। এই কমন যাওয়া মানে কি? ভাগ যাওয়া। দুটো সংখ্যাকেই এক ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ যাচ্ছে। 2 আর 3 আছে, এক ছাড়া অন্য কোনো কিছু ভাগ যাচ্ছে না, তাহলে দুজন কি পরস্পর মৌলিক। এবার বলো 2 আর 4, উদাহরণস্বরূপ লিখছি 2 আর 4 লেখা আছে, এরা পরস্পর মৌলিক? এরা পরস্পর মৌলিক না, কারণ কি 2 আর 4 কে
এক ছাড়া অন্য কিছু, দুটোকেই এক ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ যাচ্ছে। কি দ্বারা ভাগ যাচ্ছে? 2 দ্বারা ভাগ যাচ্ছে। দেখো এটা 2 দ্বারা যাচ্ছে, এটা 2 দ্বারা যাচ্ছে, তাহলে এটা মৌলিক, পরস্পর মৌলিক না। শুধু মৌলিক কথা না, পরস্পর মৌলিক না। বেশ। 3, আচ্ছা এখানে লিখছি 4 আর 7 এক ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ যাচ্ছে দুজনকে। কি দ্বারা ভাগ যাচ্ছে? এক ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ যাবে না। 4 আর 7কে দুজনকে ভাগ যাওয়াতে হবে, দুজনকেই ভাগ যাওয়াতে হবে। তাহলে এক ছাড়া অন্য কিছু দ্বারা দুজনকে ভাগ যাচ্ছে না, তাহলে এটা মৌলিক না মৌলিক না পরস্পর? বোঝা গেল? বেশ। 9 আর 16 এক ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ যাচ্ছে? ভাগ যাচ্ছে? ভাগ যাচ্ছে না, তার মানে কি পরস্পর মৌলিক। এবার তোমরা একটু ভালো মতো লক্ষ্য করো, আমি 3টে জিনিসই লিখালাম। তাহলে পরস্পর মৌলিক হতে গেলে দুটো সংখ্যায় মৌলিক হতে হবে এরকম গ্যারান্টি আছে? দুটো সংখ্যা মৌলিক হলে পরে পরস্পর মৌলিক হতে পারে। একটা সংখ্যা যৌগিক, একটা সংখ্যা মৌলিক হলেও পরস্পর মৌলিক হতে পারে। দুটো সংখ্যাই তো যৌগিক সংখ্যারা। যৌগিক মানে কি? যার দুটোর বেশি ফ্যাক্টর আছে। দেখো 9 দুটো বেশি ফ্যাক্টর ছিল না, 16 তো দুটো বেশি ফ্যাক্টর আছে। কিন্তু আলাদাভাবে যদি দেখো তাহলে এরা কিন্তু প্রাইম নাম্বার না। কিন্তু দুজনকে যখন একসঙ্গে আনছো তখন পরস্পর মৌলিক। বোঝা গেল? অনেক সময় যেটা দাম্পত্য জীবনে হয়, আলাদাভাবে যদি দেখে ইন্ডিভিজুয়াল দুজন কি খুব সুন্দর আলাদা, কিন্তু তারা একসঙ্গে আসাতে কম্প্যাটেবিলিটি আসছে না, তারা একসঙ্গে থাকাতে কম্প্যাটেবিলিটি আসছে না। ঝামেলা হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, তারা হলো পরস্পর মৌলিক। কিন্তু আলাদাভাবে যদি তুমি দেখো তাহলে দুজনেই কিন্তু আলাদাভাবে কি যৌগিক সংখ্যা। এটা দেখো আলাদা যৌগিক না, এটা আলাদা যৌগিক না। তাহলে দুজনকে একসঙ্গে যখন রেখে দিচ্ছি তখন এরা কি হয়ে যাচ্ছে? পরস্পর মৌলিক হয়ে যাচ্ছে। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় সিডিএস এসছে, সিজিএল এসছে, সব জায়গায় এসছে পরস্পর মৌলিক অপশান দিয়ে দিয়েছে। কি কি নিচের কোনটা কোনটা সঠিক। দুটো সংখ্যাই মৌলিক হতে হবে, দুটো সংখ্যাই প্রাইম হতে হবে। তাহলে সেগুলো আমি কি কি হলে পারে হবে সেটা লিখে নিচ্ছি। পরস্পর মৌলিক হওয়ার শর্ত কি কি তোমাকে লিখে দিচ্ছি। পরস্পর মৌলিক শর্ত হবে কিভাবে, এটা বোঝা গেল? এবার কোন কোন সংখ্যাগুলো হয় পরস্পর মৌলিক? দুটি সংখ্যা মৌলিক আলাদা আলাদাভাবে মৌলিক হতে পারে। দুটি মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক হতে পারে। দুটি মৌলিক সংখ্যা পরস্পর বা দুটি মৌলিক সংখ্যা কোপ্রাইম হয়, কোপ্রাইম হতে পারে। হয় আর হতে পারে মধ্যে পার্থক্য কি? সম্ভাবনা। এটা হয়, এটা হয় লিখবে, কারণ দুটো, এটাই সবারই মনে ঢুকে থাকে, দুটো মৌলিক সংখ্যা হলে তবেই কোপ্রাইম হবে, এটাই ঢুকে থাকে সবার মাথায়। সেটা হয় মানে এটা অলওয়েজ হয়। দুটো যে কোনো প্রাইম নাম্বার নিয়ে নাও, দুজনকে একসঙ্গে রেখে দাও, কোপ্রাইম হবে। কারণ তো ওরা তো নিজেরাই তো প্রাইম নাম্বার, অচল ওরা, এক আর অন্য সংখ্যা ছাড়া এ যায় না, কমন যায় না। তাহলে তো এক শুধু একই দায়িত্বে ভাগ যাবে, তাই না? সেকেন্ড লিখো, একটি যৌগিক ও একটি মৌলিক সংখ্যা কি হতে পারে? এবার হতে পারে লিখবো। একটি যৌগিক এবং একটি মৌলিক সংখ্যা কোপ্রাইম হতে পারে, কোপ্রাইম হতে পারে। আরেকটা লিখো, দুটি যৌগিক সংখ্যাও কোপ্রাইম হতে পারে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে বারবার জিজ্ঞেস করে কোপ্রাইমের জায়গা থেকে। ক্লিয়ার হয়েছে? আজকের ক্লাস এত দূরই। আজকে অঙ্ক করালাম না, পুরো জিনিসটা রিভিশন দিয়ে আসবে, নেক্সট দিন অঙ্ক হবে, নেক্সট দিন অঙ্ক। ওকে।